জিডিপির উচ্চ প্রবৃদ্ধি অর্জনই হবে নতুন বছরের বড় চ্যালেঞ্জ। মতামত অর্থনীতিবিদদের। তৈরি পোশাকের বিকল্প রফতানি পণ্য চিহ্নিত করার তাগিদ। চট্টগ্রামে গার্মেন্টস পল্লী গড়ার ক্ষেত্রে আরও এক ধাপ অগ্রগতি। 500 একর জমি দিতে সম্মত ইকোনমিক জোন কর্তৃপক্ষ। ভিন্ন পরিকল্পনা ভূমি মন্ত্রণালয়ের। বেসরকারি উদ্যোক্তাদের বিদেশে কয়লা খনি কিনতে সব ধরনের সহযোগিতার আশ্বাস শিল্পমন্ত্রী। এবং বাণিজ্য মেলার 2 দিন পার হলেও এখনো বাকি 25% স্টলের কাজ। প্রস্তুত হওয়ার আগেই মেলা উদ্বোধন করায় বিদেশি স্টল মালিকদের ক্ষোভ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ। দর্শক, বাণিজ্য সময়ের মূল খবরে যাওয়ার আগে আপনাদের জানাতে চাই, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময়ের সংবাদ দল। জানবে সময় সংবাদ নিয়ে আপনার মতামত। দর্শকের কাছের যাত্রায় আজ উত্তরের জেলা লালমনিরহাটে দর্শকদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান কবির। সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রতিদিন ভোরে যে সূর্য ওঠে স্বাধীনতার বারতা নিয়ে, এই স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান দর্শকের কাছে। সময় সংবাদ তার 5ম বর্ষপূর্তি উপলক্ষে এই বিশেষ আয়োজন নিয়ে সারা দেশে আপনাদের কাছে হাজির হবে। এরই ধারাবাহিকতায় এখন আমরা রয়েছি লালমনিরহাট জেলায়। উত্তরের একটি জেলা, সীমান্তবর্তী একটি জেলা লালমনিরহাট। সবার কাছেই মহামূল্যবান একটি জেলা, কেননা এখানে লালমণি বোধহয় পাওয়া যায়, সে কারণে জেলাটির নাম লালমনিরহাট। আর আমাদের কাছে যারা মহামূল্যবান, অর্থাৎ আমাদের প্রিয় দর্শকরা, তাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য আমরা কিন্তু হাজির হয়েছি এখানে। এখন আমরা সরাসরি তাদের কাছেই চলে যেতে চাই, অর্থাৎ দর্শকরা তাদের প্রতিক্রিয়া জানাবেন আমাদের কাছে। আমার ডান দিকে যারা রয়েছেন তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনের সঙ্গেই আমার কথা হচ্ছিল। একটু প্রবীণ একজনকে দিয়ে একটু শুরু করতে চাই। আপনি কি সময় সংবাদ নিয়মিত দেখেন? হ্যাঁ, দেখি। কোন বিষয়টি ভালো লাগে আপনার? বিষয় কি, সব ধরনের বিষয় কি ভালো লাগে আর কি। ভালো লাগার কথা খুব সংক্ষেপে জানালেন। আমরা যাব আরেকজনের কাছে। আপনি একটু আগে বোধহয় আমাকে বলছিলেন আপনার আসলে কোনো পরামর্শ আছে কিনা বা কোনো রকম সমালোচনা আছে কিনা? না, পরামর্শ সমালোচনা ঠিক নাই। সময় সংবাদটা আমাকে অত্যন্ত ভালো লাগে। এর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আমাকে খুবই ভালো লাগে। এই জন্য আমি সবসময় এই চ্যানেলটা দেখি। কথা বলবো আরো একজনের সঙ্গে। আমি আমার ডান দিকে একটু অবস্থান করছি। আপনি কি সময় সংবাদ দেখেন? জি, সবার সম্ভব দেখি, কিন্তু সব সময় দেখি তা না, কাজের ফাঁকে যখন একটু সময় পাই দেখি, ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। এমনিভাবে দর্শকরা তাদের প্রতিক্রিয়ার কথা আমাদেরকে জানাচ্ছিলেন। তবে যিনি আমাদের এই সংবাদগুলো সংগ্রহ করে দর্শকদের কাছে পৌঁছে দেন তিনি হচ্ছেন মোফাক্খারুল ইসলাম মজনু। আমি এখন সরাসরি তার সঙ্গে কথা বলতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সময়ের সরাসরি যে সম্প্রচার হচ্ছে আপনার জেলা থেকে, আপনার যে কর্মপরিধি যে জেলায়। কোন ধরনের সংবাদকে আপনি গুরুত্ব দিয়ে বেশি প্রচার করেন? গতানুগতিক যে সংবাদগুলো হয় এর বাইরে আপনার জেলার কি বিশেষত্ব আসলে আছে সংবাদের ক্ষেত্রে? আসলে এটি একটি রেলকেন্দ্রিক শহর আর কি, রেলওয়ে বিভাগ লালমনিরহাট। আর আপনি জানেন যে এটা সীমান্ত জেলা লালমনিরহাট। তো আসলে যখন সীমান্তে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে, বিএচপিগুলিতে অনাকাঙ্ক্ষিতভাবে লোকজন মারা যায়, সেই খবরগুলি মানে সংগ্রহ করার ব্যাপারে সবচেয়ে আমাদের মানসিকতাটা বেশি কাজ করে, এবং যত দ্রুত এই খবরগুলি দেখানো যায় মানুষও স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং সেটা যত ছোট খবরই হোক না কেন, যখন মানুষ স্ক্রলে, টিকারে কিংবা এটা টেলিভিশনে দেখেন তারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং মূলত সময় সংবাদের প্রতি তাদের যে আস্থা, খুব দ্রুত খবর পরিবেশন করার কারণেই তাদের এই আস্থাটুকু। ধন্যবাদ আপনাকে। আমি এবার সরাসরি আরো দর্শকের কাছে যেতে চাই যারা অপেক্ষা করছেন আমার সামনের দিকটিতে। আমি সরাসরি তাদের কাছে একটু যেতে চাই। তারা আসলে দীর্ঘক্ষণ যাবৎ আমাদের
সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছেন। আমি এখন শুরু করছি, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই যে সময় সংবাদ সম্পর্কে আপনার মন্তব্যটি আশা করবো আগেই। না, আমি বরাবরই সময় টিভির শুধুমাত্র সময় সংবাদটাই দেখি। তার কারণ সময় সংবাদ হচ্ছে আসলে মানে একদম তৃণমূল পর্যায়ে, একদম নিম্ন স্তরের থেকে একদম উচ্চ স্তরের সকল খবর খুব সুস্থ এবং সুন্দরভাবে প্রচার করে। এর জন্য সময় সংবাদের খবর আমাকে অত্যন্ত ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। কথা বলবো আরো একজনের সঙ্গে। আপনি আপনার পরিচয়টি দিয়ে একটু আমাদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। আমি মেয়র লালমেট পৌরসভা, আমি সময় সংবাদ দেখি এবং সময় সংলাপটা ভালো লাগে, অপরাধ জগৎটা ভালো লাগে, অপরাধ চিত্রটা। এবং আমি আশা করব গ্রাম বাংলার বাস্তব চিত্রটা সময়ের মাধ্যমে দেশবাসীকে দেখানো এবং সময়ের মাধ্যমে সামাজিক মূল্যবোধ যেন বৃদ্ধি পায়, এই আশাটিকে করব। ধন্যবাদ আপনাকে। তরুণ সমাজের দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আমার সঙ্গে একজন তরুণ যোগ দিচ্ছেন, তো তার কাছে আপনার প্রত্যাশা পূরণে আমরা কতটা আসলে ভূমিকা রাখতে পারছি, কি মনে হয় অন্য কোনো ভূমিকা বা পরামর্শ রাখতে পারি কিনা, আপনি আমাদেরকে পরামর্শ দিতে পারেন, সেই বিষয়ে একটু বলবেন। আমার কাছে মনে হয় সময় একটা ক্লাসিক্যাল চ্যানেল, যেটা হচ্ছে আমাদের সময়ে এই জেনারেশনের জন্য একটা উপযোগী। এর যে ভেরিয়েশনগুলা, যেমন সময় সংলাপ এবং সংবাদের চিত্রগুলা, আন্তর্জাতিক বাণিজ্য, এ সময়ের বাণিজ্য, এর অনেক ফ্যান্টাস্টিক। এবং আরও একটা সব থেকে আমাদের মুক্তিযুদ্ধকে জানো, যেটা আমাদেরকে ইতিহাসকে জানতে আরও আমাদেরকে উৎসর্গ করবে এবং আমাদের তরুণ সমাজ ইতিহাস সম্পর্কে জানতে পারবে, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। কথা বলবো আরো একজনের সঙ্গে। আপনি আসলে সময় সংবাদের কাছে যে প্রত্যাশা করেন, সাধারণত আমরা কি সংবাদ বা অনুষ্ঠানে ওগুলো আপনাদের কাছে দিতে পারছি কিনা? না, দিতে পাচ্ছেন ঠিকই, এটা বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ প্রচার করছেন আপনারা। কিন্তু আমার এখানে কথা আছে, আমাদের দেশ হলো কৃষিপ্রধান দেশ। আমরা চাই যে কৃষকদের নিয়ে কোনো অনুষ্ঠান যদি আপনারা করেন, তাহলে কৃষকরা লাভবান হবে। এই পরামর্শটি আমাদের অবশ্যই মনে রইল, কর্তৃপক্ষ দেখছেন, তারা জানছেন। আপনার কোনো প্রত্যাশা বিশেষ করে আছে কিনা? অবশ্যই আমার প্রত্যাশা আছে, এই কারণে যে যেহেতু সবাই সংবাদটা বস্তুনিষ্ঠ এবং একনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, এই জন্য ধন্যবাদ। আর সবচেয়ে আবার একটা অবজেকশন যদি আমি বলি, তাহলে এই সবাইয়ের যে খবরটা হয়, খবর চলাকালীন সবাই যে বিজ্ঞাপনটা দেওয়া হয়, এটা আমার মনে হয় বিজ্ঞাপনটা কমানো উচিত। কারণ মানুষের মনকে আকৃষ্ট করে খবর, আর খবরে যদি যখনই বিজ্ঞাপন প্রচার হয় সেদিকে আরেকটা আকৃষ্ট হয়ে যায়, তখন খবরটা শোনার প্রতি অনীহা আসে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই সমালোচনা অবশ্যই আপনাদের কাছ থেকে আশা করব। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। কয়েকজন নারী দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। আপনাদের প্রত্যাশা পূরণের সময় কি ভূমিকা রাখছে, চাইবো একই সাথে পরামর্শ কিংবা সমালোচনাও। নতুন বছর 2016 সময় টেলিভিশনের কলাকুশলীদের লালমিয়াটবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। শিশু ও নারী এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রোগ্রামগুলো যদি বেশি বেশি করে দেখানো হয় তাহলে ভালো লাগবে। আমরা যান্ত্রিক সময় পার করি সারাদিন, যদি বিনোদনমূলক অনুষ্ঠান, বিশেষ করে তৃণমূল পর্যায়ে যে সাহিত্য, সংস্কৃতি, এগুলি যদি আসে আমাদের ভালো লাগবে। আর বিশেষ করে আমার ভালো লাগে যে খবরের ছবিটা, এটা ভালো লাগে। আর প্রতিবেদন হওয়া উচিত দুর্নীতির, যে এটা আমাদেরকে যেমনি সাবধানতা অবলম্বন আমরা করি তেমনি আমরা শিখে নিই। তবে আরও ভালো লাগবে যদি শিশু, নারী, সমাজের নিগৃহীত মানুষের কথাগুলো উঠে আসে। আপনাকে ধন্যবাদ। আপনি ওনার সাথে আর বাড়তি কোনো বিষয় যোগ করতে চান কিনা আপনাদের দৃষ্টিকোণ থেকে? আমাদের দৃষ্টিকোণ, আমরা মানে সময় সংবাদকে ধন্যবাদ আমাদের কাছে আসার জন্য। তো আমাদের এই বিজ্ঞাপনটা একটু কমায় নিলে মনে হয় ভালো হয়। খবর আমরা তো প্রতিদিনই দেখি, কিন্তু বিজ্ঞাপনটা আমাদের জন্য খুব একটু বিরক্তিকর মনে হচ্ছে। আমরা কথা শুনছি, কথা বলছি দর্শকদের সঙ্গে। তো আরেকজন আমার সঙ্গে একটু যোগ দেবেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা যেভাবে সংবাদগুলো পরিবেশন করছি, আমাদের অনুষ্ঠান যেগুলো আছে, এগুলো সম্পর্কে আপনার মন্তব্য এবং সমালোচনা অবশ্যই চাইবো আমরা। প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি আজকে এই প্রোগ্রামে আসার জন্য, আজকে আপনি সকালের সংবাদ, 8টার সংবাদ দেখেছি, সেখানে আমি 35 মিনিটের সংবাদে দেখলাম যে আপনারা 6 বার বিজ্ঞাপন প্রকাশ করেছেন এবং সবচেয়ে দুঃখজনক হলো যে সেটা হলো শুধুমাত্র পাটুয়াখালী এবং কক্সবাজার ছাড়া এই জেলাগুলোর যে সংবাদ, এটা প্রকাশিত হয়নি। তো আমরা একটা বৈষম্যমূলক বা দূরীকরণের মধ্য দিয়ে কিন্তু আমরা দেশটাকে একটু আগেতে চাই এবং স্বাধীনতার লক্ষ্যই ছিল তাই। এই জন্য আমি অনুরোধ জানাবো যে ঢাকা কেন্দ্রিক যে সংবাদগুলো হয়, ওর চেয়ে অন্তপক্ষে গ্রামীণ সংবাদগুলোকে, বিভিন্ন গ্রামীণ সমস্যা, গ্রামীণ সাফল্য যেমন আছে, গ্রামীণ দুর্নীতি, দুর্বৃত্তায়ন আছে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা সংবাদ পরিবেশন করেন তাহলে সময় টেলিভিশন তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে এবং দেশের মানুষ আপনাদের দ্বারা অত্যন্ত উপকৃত হবে, বিশেষ করে সংবাদ ক্ষেত্রে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সংবাদ এবং অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করছি বিভিন্ন তথ্য
আপনাদের কাছে তুলে ধরার। আমি ডান দিকের দর্শকের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, বাম দিকে অনেকে অপেক্ষা করে আছেন, বিভিন্ন বয়সী দর্শক। তারা সকাল থেকেই আমাদের এই অনুষ্ঠানে কথা বলার জন্য, সরাসরি আমাদেরকে তাদের প্রতিক্রিয়া জানানোর জন্য তারা অপেক্ষা করছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। সময় সংবাদের কাছে আপনাদের যে প্রত্যাশা, সেগুলো একটু সংক্ষেপে যদি বলেন। খুব ভালো লাগে এবং আমি দাবি জানাবো যে সময় সংবাদের মাধ্যমে ওই গ্রামীণ সংবাদগুলো সুন্দরভাবে প্রচার করবেন। এটা আমি সময় টিভির কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব। আপনার কি সময় সংবাদ দেখা হয়? হ্যাঁ, অবশ্যই। কোন বিষয়টি ভালো লাগে, খারাপ লাগার বিষয় আছে কিনা? আমাদের সময় সম্পর্কে, লেখাপড়া সম্পর্কে খুব ভালো লাগে এবং অনেক গ্রামের দৃশ্য দেখার ইচ্ছা গ্রামের মানুষের, তারা দেখতে পায় না। কিন্তু সবার সংবাদকে আমরা সবাই বেশি ভালোবাসি। আপনার কাছে জানতে চাইবো, আমরা যে সংবাদ বা অনুষ্ঠান প্রচার করি, এই ক্ষেত্রে আর কি কি বিষয় যোগ করলে ভালো হয়? এখনকার অবস্থাটা আসলে কি, কোন পর্যায়ে আমরা আছি আপনাদের জন্য? সময় টিভি নিঃসন্দেহে একটি সময় উপযোগী চ্যানেল। সময়ের বস্তুনিষ্ঠ সংবাদ এর কারণে বর্তমানে সময় টিভি নিঃসন্দেহে দর্শক প্রিয়তার শীর্ষে রয়েছে। আমি মনে করি আমাদের গ্রামগঞ্জের খবর, আমাদের হারিয়ে যাওয়া ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতিগুলো যদি আরও বেশি বেশি করে তুলে ধরা হয়, তাহলে নিঃসন্দেহে এই চ্যানেল আরও ভালো করবে। এটাই আমাদের প্রত্যাশা। আপনার কাছে একটু জানতে চাইবো যে এই ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে আপনাদের এই লালমনিরহাট জেলার যে সংবাদগুলো আমরা দিয়েছি বা দিচ্ছি, এগুলোতে আপনারা আর কি কি আশা করেন? আমরা আশা করি লালমনিরহাটের যে ভাওয়াইয়া গানগুলো আছে, সেগুলো আরও বেশি বেশি করে প্রচার করার জন্য, যাতে আমরা সবাই দেখতে পারি এবং সারা দেশের মানুষ দেখতে পারে। ধন্যবাদ আপনাকে। আমি একটু মাঝামাঝি জায়গাতে যেতে চাই, আমরা যে চত্বরে রয়েছি সেখানে একটু আমরা যেতে চাই। এখানে বেশ কয়েকজন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, তারা কথা বলছিলেন আমাদের সঙ্গে। তো তরুণ প্রজন্মের কাছে আবার একটু ফিরে যেতে চাই আমরা। আপনাদের প্রত্যাশা পূরণে আমরা কতটা সক্ষম, অক্ষমতার জায়গা থাকলে আপনি অবশ্যই বলবেন। না, সময় চ্যানেল আমাদের অনেক ভালো লাগে, অতি দ্রুত আপডেট কিছু খবর আমরা সহজে পাই, এই জন্য আমাদের খুব ভালো লাগে সময় চ্যানেল। সবসময় পাশে থাকবো আমরা এবং আপনারা আমাদের পাশে থাকবেন সময় চ্যানেল, যেন আমাদের সুন্দর সুন্দর খবর এবং অনুষ্ঠান ভালোভাবে প্রোগ্রামগুলো দেখাতে পারবেন। ধন্যবাদ। সময় সংবাদ সম্পর্কে আপনার মূল্যায়ন? সময় সংবাদ একটি সময় উপযোগী টিভি চ্যানেল নিঃসন্দেহে, তবে আমার কিছু প্রত্যাশা রয়েছে। আপনারা জানেন যে একসময় যদি কিছু মননা করেন এবং আইন আদালত যে অনুষ্ঠানগুলো ছিল, এ ধরনের ভালো অনুষ্ঠান হয় না। সময় টিভি চ্যানেলে যদি এই ধরনের ভালো অনুষ্ঠান হয়, এর প্রচুর দর্শক থাকবে। আপনারা জানেন যে আমাদের পাশের দেশ ভারতের দর্শকরা কী জন্য আকৃষ্ট, সেটা হচ্ছে ক্রাইম পেট্রোল, ক্রাইম ডায়েরি, সিআইডি, এই ধরনের প্রোগ্রামগুলো। সবাইকে যদি পাঠকের দর্শকদের কাছে নিয়ে যেতে হয়, তাহলে এই ধরনের বস্তুনিষ্ঠ অনুষ্ঠান অবশ্যই দেখাতে হবে। এখানে বিনোদনও আছে, শিক্ষা আছে, আইনের প্রয়োগ আছে। অতএব আমি মনে করি সময় টিভি চ্যানেলে ভবিষ্যতে আইন আদালত টাইপ যদি কিছু মননা করেন, এই ধরনের ভালো প্রোগ্রাম দেওয়া গেলে দর্শকদের আকৃষ্ট করবে এবং ভারত থেকে। ধন্যবাদ আপনাকে। আমি শ্রমজীবী একজন মানুষের সঙ্গে কথা বলছি, আপনি একটু প্রতিক্রিয়া ব্যক্ত করার পর সংক্ষেপে। তিনি সংক্ষেপে তার প্রতিক্রিয়া জানলেন, তিনি সময় সংবাদ দেখেন। তো দর্শক, আপনাদের কাছে আমরা বিভিন্ন জেলা থেকে আপনাদের প্রতিক্রিয়া জানছি। আমাদের বিকেলের আয়োজন, সেটি হচ্ছে কুড়িগ্রাম জেলা থেকে। আপনাদের সঙ্গে আমরা কথা বলবো এবং সেখানে দেখা হবে। সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের। সময় সংবাদ নিয়ে দর্শকদের মতামত জানাতে আজ উত্তর জেলা লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মিজানুর রহমান কবির। দর্শক, এবারে ফিরছি অর্থ বাণিজ্যের মূল প্রসঙ্গে। 2016 সালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ব্যক্তিখাতে বিনিয়োগের মন্থর গতি কাটিয়ে জিডিপির উচ্চ প্রবৃদ্ধি অর্জনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। গেল বছরের শেষ দিকে রপ্তানি প্রবৃদ্ধি বাড়লেও তৈরি পোশাকের বিকল্প রপ্তানি পণ্য চিহ্নিত করতে জোর দিতে হবে নতুন বছরে। এছাড়াও বাজেটে বিশাল অঙ্কের অনুন্নয়ন ব্যয় মেটাতে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনও সরকারের জন্য কঠিন হবে বলে মতামত বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। সপ্তম পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী গড়ে 7.2% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে হবে সরকারকে। আর সেজন্য সবার আগে প্রয়োজন বেশি বেশি বিনিয়োগ। তবে অর্থনীতিবিদরা বলছেন, গেল কয়েক বছর ধরেই ব্যক্তি খাতে বিনিয়োগের চিত্র বেশ হতাশাজনক। সমপরিমাণ প্রবৃদ্ধি ধরে রাখার জন্য আমাদেরকে আসলে বেশি বেশি বিনিয়োগ করতে হচ্ছে। অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে এফিসিয়েন্সি গেইন যেটা হওয়া দরকার, 1 টাকা বিনিয়োগ করলে কতটুকু রিটার্ন পান, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় রিটার্নের পরিমাণটা এক ধরনের কমে যাওয়ার হার দেখতে পাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2015 সালে সরাসরি বিদেশি বিনিয়োগ হয়েছে 183 কোটি 38 লাখ মার্কিন ডলার, যার বেশিরভাগই পুনঃ অর্থায়ন।
অর্থনীতিবিদরা বলছেন 2016 সালে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের নতুন শিল্প প্রতিষ্ঠায় উৎসাহিত করতে হবে। নিরাপত্তাজনিত হুমকি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হলেও দুর্ভাবনা তৈরি করছে। নতুন বিনিয়োগকারীকে কিভাবে আকৃষ্ট করা যাবে এবং তাদের জন্য প্রয়োজনীয় সুবিধাজনক বিনিয়োগ পরিবেশ রাখা যাবে সেটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। ব্যবসায়ীদের মতে চাহিদা মতো গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করা না গেলে বাধাগ্রস্ত হবে উন্নয়ন অগ্রযাত্রা। কস্ট অফ ক্যাপিটাল যদি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা যায়, অবকাঠামোগুলো দুর্বলতাগুলো যেগুলো ছিল আরও তাড়াতাড়ি স্পিডটা একটু বাড়িয়ে যদি শেষ করা যায়, তবে কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা এখানে আমরা দেখতে চাই না। আর নতুন খাতে বিনিয়োগ উৎসাহিত করতে সুদের হার কমিয়ে ব্যাংক ঋণ ব্যবস্থা উদ্যোক্তা বান্ধব করারও তাগিদ দিলেন ব্যবসায়ীরা। 2021 সালে অর্থনৈতিক মুক্তির যে স্বপ্ন জাতি দেখছে তা বাস্তবায়নে 2016 সাল খুবই গুরুত্বপূর্ণ একটি বছর। নতুন নতুন খাতে বিনিয়োগ এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে চলতি বছরেই বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে এগিয়ে যেতে পারে আরও এক ধাপ। কিন্তু এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যর্থ হলে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন হওয়ার স্বপ্ন পূরণ সময় সাপেক্ষ হতে পারে বলে মত বিশ্লেষকদের। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে স্বতন্ত্র গার্মেন্টস পল্লী গড়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে লেগে থাকা জট অবশেষে খুলতে শুরু করেছে। বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি 500 একর জমি বরাদ্দ দেওয়ার ব্যাপারে সম্মত হয় আর কোনো বড় বাধা থাকছে না। তবে সামাজিক ভারসাম্য রক্ষার জন্য জেলার বিভিন্ন স্থানে পল্লী গড়ে তোলার পক্ষে ভূমি মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 80-র দশকে বন্দরনগরী চট্টগ্রামের কালুঘাট থেকে যাত্রা শুরু হয়েছিল গার্মেন্টস শিল্পের। পর্যায়ক্রমে এই শিল্প পুরো নগরীতে বিস্তৃত হয়। গত 5 বছর আগেও চালু ছিল 750 গার্মেন্টস কারখানা, কিন্তু নানা জটিলতায় মাত্র কয়েক বছরে চালু কারখানার সংখ্যা নেমে এসেছে 400-তে। অবকাঠামোগত সমস্যার কারণে আজকে এই পোশাক শিল্প আমাদের 14% নেমে এসেছে এবং এর মধ্যে আপনারা জানেন রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশনের ঘটনার পরে অবকাঠামো দিক দিয়ে আমরা চট্টগ্রাম অনেকখানি পিছিয়ে পড়েছিলাম। চেম্বার সভাপতির মতে চট্টগ্রামের গার্মেন্টস শিল্পকে আগের জায়গায় ফিরিয়ে নিতে স্বতন্ত্র পল্লী গড়ে তোলার কোনো বিকল্প নেই। গার্মেন্টসের জন্য আলাদা জায়গার কোনো বিকল্প নাই, আলাদা জায়গা দিতেই হবে। যদি আলাদা জায়গা না হয় তাহলে তারা ফ্যাক্টরি কোথায় করবে? ইতিমধ্যে চট্টগ্রামের গার্মেন্টস শিল্পের জন্য 500 একর জায়গা বরাদ্দের আশ্বাস দিয়েছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। তবে নানা কারণে গার্মেন্টস কারখানাগুলোকে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার পক্ষে মত ভূমি প্রতিমন্ত্রীর। চট্টগ্রামে আমাদের অনেক জমি আছে, তো তাদের সাথে আমরা উই ওয়ান্ট টু স্টার্ট এ ডায়ালগ উইথ বিজিএমই লিডার্স ইন চিটাগং, এবং সেটা যদি হয় সেটা খুব তাড়াতাড়ি করা সম্ভব। আমি যেটা চাই এক জায়গায় সব না হয়ে একটু ফ্র্যাগমেন্টেড ওয়েতে যেতে হয়, কারণ অনেক সময় দেখেন সোশ্যাল আনরেস্টের একটা বিষয় থাকে। তো এই হিসেবে ধরেন মিরসরের একটা পয়েন্ট থাকতে পারে, এখানের একটা পয়েন্ট থাকতে পারে। বর্তমানে চট্টগ্রামের গার্মেন্টস কারখানায় প্রায় 5 লাখ শ্রমিক কর্মরত রয়েছে। এর মধ্যে 70% বেশি নারী শ্রমিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নতুন পে স্কেল অনুযায়ী বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে আজ কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এছাড়া আগামী 11 জানুয়ারি থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালনের ঘোষণাও দিয়েছেন তারা। পাশাপাশি আগামী 7 জানুয়ারি অবস্থান ধর্মঘটেরও ঘোষণা দেওয়া হয়। 3 তারিখ থেকে শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে শ্রেণীকক্ষে যাবেন। 7 তারিখে আমরা সকল বিশ্ববিদ্যালয়ে 11টা থেকে 1টা পর্যন্ত অবস্থান ধর্মঘট করব। দাবিগুলো যদি আমাদের না মানা হয় আমরা সকল বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য আমাদের 11ই জানুয়ারি থেকে সর্বাত্মক কর্মবিরতি চলবে। সান্ধ্যকালীন কোর্সও কোনো বিশ্ববিদ্যালয়ে চলবে না, এটা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি এটা আমাদের। বিদেশি কয়লা খনি কিনতে বেসরকারি উদ্যোগ নেওয়া হলে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে কেমন চাই জাতীয় শিল্পনীতি শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা জানান মন্ত্রী। এদিকে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সরকারের শিল্প সংশ্লিষ্ট বিভাগকে আরও স্বচ্ছতার সঙ্গে কাজ করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তৈরি পোশাক, প্লাস্টিক, পর্যটন, জাহাজ নির্মাণ শিল্পসহ 13টি খাতকে উচ্চ অগ্রাধিকার দিয়ে চূড়ান্ত করা হচ্ছে দেশের 10ম জাতীয় শিল্পনীতি 2015।
তবে শুধু নীতি প্রণয়ন নয়, প্রয়োজনে শিল্প আইন করে এর বাস্তবায়ন চান ব্যবসায়ীরা। এক বৈঠকে শিল্পায়নের ক্ষেত্রে দুর্নীতি ও দীর্ঘসূত্রিতা দূর করে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা। রেজিস্ট্রেশন নেওয়ার পরে আমাদের প্রতিটা জায়গায় যেতে হয়, বিদ্যুতের জন্য বিদ্যুতের জন্য যেতে হয়, গ্যাসের জন্য যেতে হয়, প্রতিটা জায়গায় কিন্তু আমার দীর্ঘসূত্রিতা বাড়ছে, হয়রানি বাড়ছে। এই ইন্ডাস্ট্রিকে নীতি না করে একটা আইনে পরিণত করে দেন, যেটা মানুষ মানতে বাধ্য হবে। আর বিশ্বায়নের সাথে শিল্পায়নকে এগিয়ে নিতে আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে জোর দেন অর্থনীতিবিদরা। দক্ষ আমলাতন্ত্র সেখানে আমাদের হয়তো ঘাটতি আছে, কিন্তু দক্ষ উদ্যোক্তা শ্রেণী এবং উদীয়মান একটি উদ্যোক্তা শ্রেণী বাংলাদেশে এখন গড়ে উঠছে। এনার্জি প্রাইসিং এর ক্ষেত্রে একটা স্বচ্ছ নীতিমালার প্রয়োজন আছে। ডোমেস্টিক মার্কেট যথেষ্ট বড় হচ্ছে ইনকাম বাড়ার সাথে সাথে, সুতরাং ডোমেস্টিক মার্কেট ওরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রি পার্টটি সেটিকে কিন্তু প্রমোট করবার দরকার আছে। আলোচনায় শিল্পমন্ত্রী জানান, বিগত দিনের সফলতা ব্যর্থতা বিশ্লেষণ করেই শিল্প খাতকে এগিয়ে নিতে কাজ করা হচ্ছে। আমরা যে জিনিসগুলোকে প্রাধান্য দিচ্ছি সেগুলি বাস্তবায়নের জন্য আমাদের পক্ষ থেকে সর্বরকম প্রচেষ্টা চালানো হচ্ছে। যারা ইচ্ছা করলে এটা আপনার কোলফিল্ড কিনে আনতে পারেন এবং সেইভাবে করতে পারেন, এটা নিশ্চয়ই আলোচনার ভিত্তিতে করা সম্ভব। স্বচ্ছতা বজায় রেখে পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে কার্যকর করতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন আলোচকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর বিআরটি অফিসে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না গ্রাহকরা। এতে রেজিস্ট্রেশন ও লাইসেন্স পেতে তাদের অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। তবে জনবল সংকটে কিছুটা সমস্যা হলেও দ্রুতই এই অবস্থা কেটে যাবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। জমে আছে ফাইলের স্তূপ, বাইরে লম্বা লাইন। এটি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির রাজশাহী অফিস। এখানে যানবাহন রেজিস্ট্রেশন ও লাইসেন্স করতে আসা গ্রাহকদের ভোগান্তির শেষ নেই। তবে ভিন্ন সুর অফিস প্রধানের গলায়। সেরকম তো কেউ আমার কাছে বলছে না এই পর্যন্ত, আমি তো ঘুরেও দেখি কে পাচ্ছে না। ওইখানে যাদের আছে আমার এখতিয়ার না থাকলেও ইনডাইরেক্টলি আছে, কিন্তু আমি তো সেখানে গিয়ে ওদেরকে বলেছি কোনো কাজ থাকতে পারবে না। নানা জায়গায় দালালের সুবিধা ছিল, আমি মিটিং করে সব দালাল দাঁড়িয়েছি, কোনো দালাল থাকতে পারবে। আর ভুক্তভোগীরা সরকারি এই অফিসের সেবার মান নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন। 3 মাসে নাকি একটা গাড়ির নেম প্লেট দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আমাকে এখন প্রায় আজকে 5.5 মাস 6 মাস চলতেছে, এখন পর্যন্ত আমার নেম প্লেটের কোনো খবরই নাই। এখানকার যারা কর্মকর্তা কর্মচারী যারা আছে, ঠিক আছে, এরা ওদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমরা যে দূর দূরান্ত থেকে আসি, ঘন্টার পর ঘন্টা ধরে লাইনে টাকা জমা দিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কোনো তাদের স্যাটিসফাই করার কিছু নেই। অবশ্য জনবল সংকটের কারণে কাজের গতি কিছুটা মন্থর হলেও দ্রুত সমস্যাটি কেটে যাবে বলে জানালেন বিআরটির এই কর্মকর্তা। গত আগস্ট থেকে পুলিশি অভিযানের কারণে একসাথে রেজিস্ট্রেশন লাইসেন্সের অনেক চাপ হওয়ার কারণে আমাদের এই সীমিত সংখ্যক জনবল দিয়ে কার্যক্রম একটু গতি মন্থর হয়েছিল। গেল 1 বছরে এখান থেকে ৯,১৭৯টি যানবাহন রেজিস্ট্রেশন ও ৫,৩৩৭ জন ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করেছেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। শিগগিরই নিরাপদ খাদ্য আইন 2013 কার্যকর করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে ভিটা চাল বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। খাদ্য আইন 2013 আমরা কার্যকর করতে যাচ্ছি। আমাদের নিরাপদ খাদ্য আইন 2013 কার্যকর করার জন্য যে কাজগুলো করার বিধি তৈরি করা, কর্তৃপক্ষ তৈরি ইতিমধ্যে হয়ে গেছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, প্রবিধিমালা তৈরি হয়েছে এবং ফুড কোর্ট প্রত্যেকটা জেলায় জেলায় আদালত স্থাপিত হয়েছে এবং আমরা পুরোদমে সেই কাজটা করতে যাচ্ছি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর 2 দিন পার হলেও এখনো বাকি রয়েছে 25% স্টলের কাজ। বিশেষ করে বিদেশি স্টলগুলোর কাজ প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে। এ কারণে প্রস্তুত হওয়ার আগেই মেলা উদ্বোধন করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্টল মালিকরা। তবে মেলার শুরুতেই ক্রেতাদের ভালো সাড়া পাওয়ায় খুশি বিক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। গুরুত্ব বাড়ায় প্রতি বছরই বাড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিসর। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ 5টি মহাদেশের 22টি দেশ এবারের মেলায় অংশ নিয়েছে। আর 168টি পেভিলিয়নের মধ্যে 38টি পেভিলিয়ন বিদেশি। তবে অধিকাংশ বিদেশি স্টলের কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। দর্শনার্থীদের মধ্যে স্টলগুলো পুরো প্রস্তুত হলে আরো ভালো লাগতো। What for? No is the ready, nothing is the ready.
যদিও প্রধানমন্ত্রী শুক্রবার মেলা উদ্বোধন করেছেন, কিন্তু আমাদের কিছুই প্রস্তুত হয়নি। জানি না কেন এটা করা হলো। ভারত, পাকিস্তান, ইরান সব প্যাভিলিয়নের একই দুরবস্থা। পাকিস্তানি, ইরানি এন্ড এভরিবডি ইজ দ্য সাফারিং হিয়ার। ফ্রন্ট সাইডের কিছু কাজ বাকি আছে, এটা হলেই কমপ্লিট হয়ে যাবে। লেট হওয়ার কারণটা অ্যাকচুয়ালি পাকিস্তানিরা এখনো পর্যন্ত ভিসা পায়নি, আর হচ্ছে ওই পরিমাণ কাস্টমারও ছিল না স্টল কেনার জন্য। দেখছি ভালোই লাগছে, তবে এখনো অনেক দোকান তো এখনো গোছানো শেষ হয়নি, ওগুলো শেষ হলে হয়তো বা আরো ভালো লাগবে। তবে একই ছাদের নিচে সব ধরনের পণ্য পেয়ে খুশি মেলায় আগতরা। বিভিন্ন স্টল ঘুরে পছন্দের পণ্য কেনা সহ দৃষ্টিনন্দন স্টলগুলোর পাশে দাঁড়িয়ে সুন্দর মুহূর্তগুলো মুঠোফোনে ক্যামেরা বন্দি করেন অনেকে। কিনতে ভালো লাগে যে সব টাইপের প্রোডাক্ট একসাথে আছে, তো মানে যেটা ইচ্ছা সেটা কিনে ফেললাম। ঘুরলাম, কিনলাম, খুব ভালো লাগছে আজকে। আর মেলার শুরুতে ক্রেতা দর্শনার্থী সমাগমে খুশি বিক্রেতারা। ক্রেতা আকর্ষণের নতুন অফারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে মূল্য ছাড়। রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকায় এবার বিক্রি ভালো হবে বলে মনে করছেন তারা। কাস্টমারের প্রতি রেসপন্স খুবই ভালো রয়েছে আমাদের ব্র্যান্ডের প্রতি। এই মুহূর্তে আমাদের R7 সিরিজের সঙ্গে আমরা ফ্রি স্পিকার দিচ্ছি। 10% 5% ছাড় দিয়েছি, যেমন ফ্রাই প্যান আছে, বোল আছে, মিক্সিং বোল আছে, স্পুন, নাইফ। ফ্যাক্টরি বা শোরুম প্রাইসগুলোর থেকে এখানে আপনার 300-400 টাকা মতো ছাড় দেওয়া। গত বছর রাজনৈতিক সহিংসতার কারণে বাণিজ্য মেলার ছিল অনেক খারাপ ছিল, দর্শনার্থী খারাপ ছিল। এবছর রাজনৈতিক সহিংসতা নাই, বাট এবছর ছিল আরো ভালো হবে। মেলায় সার্বক্ষণিক পুলিশ টহলের পাশাপাশি নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তৃতীয় দিন আজ। আর এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, এজি আপনি যেমনটা বলছিলেন এবং এইমাত্র আমরা রিপোর্টটিতেও যেমনটা দেখলাম যে গত শুক্রবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে এবং উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আজকের মেলার তৃতীয় দিন, এবং তৃতীয় দিনের হিসেবে আমরা যেমনটা দেখতে পাচ্ছি সকাল থেকে আসলে খুব বেশি দর্শনার্থী নেই। আপনি জানেন যে সকাল 10টায় প্রবেশ দ্বার খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য, এবং সেই হিসেবে সারাদিনে আসলে দর্শনার্থী আসবে। তো সেই দিক থেকে হিসাব করলে আসলে সকালবেলা হয়তো দর্শনার্থী অনেকটাই কম থাকে, এবং এখানকার যারা ক্রেতা বিক্রেতা আছেন তারাও সকাল থেকে আসলে তাদের দোকান কিংবা তাদের যে পসরাগুলো নিয়ে এসেছেন, অর্থাৎ তাদের যে পণ্যের আয়োজন রয়েছে সেগুলো তারা আসলে সকাল থেকে কিছুটা গুছিয়ে নেওয়ার চেষ্টাই করেন। তো সেই দিক থেকে এখনো সবাই আসলে বিক্রির মুডে না থাকলেও তারা কিন্তু চেষ্টা করছেন তাদের পণ্যগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিতে। দোকানগুলো তারা খুলছেন, তাদের প্রদর্শনী কেন্দ্রগুলো তারা দর্শনার্থীদের জন্য সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। এবং দর্শনার্থী যদি বলি তাহলে আসলে সকাল থেকে আমরা যেমনটা দেখতে পাই স্কুল কলেজ কিংবা শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু সবচেয়ে বেশি আসেন সকাল থেকে। তাদের হয়তো স্কুলের ফাঁকে কিংবা স্কুলের পাশাপাশি তারা হয়তো মেলাটা ঘুরে দেখছেন। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ বিকেল বেলাতে আসলে যারা অন্যান্য অফিস ফেরত রয়েছেন অথবা যারা সারাদিন কাজ সেরে তারাই কিন্তু মেলাতে আসেন। তো বিক্রেতাদের কাছে আমরা যেমনটা এখন পর্যন্ত জানতে পেরেছি তারা আসলে এবার মেলাটাকে নিয়ে একটু প্রত্যাশা তাদের একটু অন্যরকম। গতবারের তুলনায় কিংবা গত 1-2 বছরের তুলনায় তারা একটু বেশি প্রত্যাশা করছেন, কারণ আপনি জানেন যে গেল বছর অর্থাৎ 2015-র যে বাণিজ্য মেলা ছিল সেখানে কিন্তু রাজনৈতিক অস্থিরতা কিংবা রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেকটাই ভিন্ন রকম পরিস্থিতি ছিল। অর্থাৎ বিক্রেতাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী তারা দর্শনার্থী যেমন পাননি, তাদের বেচা বিক্রিও তেমনটা হয়নি। এবং ক্রেতাদের মধ্যে একটি আতঙ্ক ছিল, তারা সেই আতঙ্ক নিয়ে অনেকেই মেলাতে আসেননি, অনেকে হয়তো আসতেও পারেনি। তো তাদের কাছে এবার মেলাটা একটু ভিন্ন রকম। তারা অনেকেই বলছেন যে প্রথম দিকে হয়তো তারা ঘুরে দেখবেন এবং ঘুরে দেখার পাশাপাশি তারা কিছু প্রয়োজনীয় পণ্য কিনে থাকবেন। তো আপনাকে যদি কিছু মেলা সম্পর্কে তথ্য দিয়ে থাকি তাহলে আপনাকে বলতে পারি যে এবার 22টি দেশের অংশগ্রহণে এবার মেলার আয়োজন করা হয়েছে। এবং তার মধ্যে যদি আমি বলি এবার কয়েকটি নতুন দেশও রয়েছে, অর্থাৎ এবার মরিশাস, ঘানা, জাপান, নেপাল, হংকং, মরক্কো ও ভুটান এবার মেলাতে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে। এবার এছাড়া অন্যান্য যে যুক্তরাজ্য কিংবা পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড বরাবরের মতো তারা তো রয়েছেই। এছাড়া কোরিয়া, জার্মান ও আমিরাতেও কিছু স্টল রয়েছে। এবং গতবারের মতোই আমরা মেলার যে পরিস্থিতি সেটাই দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে দেয় যে গত বছরের মতোই মেলার প্ল্যানটা করা হয়েছে, অর্থাৎ এবছরের মেলায় যেমন এখানে চিকিৎসা কেন্দ্র রয়েছে, এখানকার ই শপেরও আয়োজন করা
করা হয়েছে, ইকো পার্কেরও ব্যবস্থা রয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে সবসময়ের জন্য স্ট্যান্ড বাই থাকছে, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি কিংবা যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনায় তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং প্রতিদিনই তারা বিভিন্ন ধরনের মহড়া এখানে দিয়ে থাকেন। আপনি জানেন যে গত বছর কিংবা তার আগের বছর ছোটখাটো 2-1টি দুর্ঘটনা ঘটেছিল, তো এবছর সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যে ফায়ার সার্ভিসের ইউনিট রয়েছে তারাও কিন্তু একইভাবে কিন্তু সেই রকম সতর্ক অবস্থায় রয়েছে এবং সেই সতর্কতার মাত্রা অন্যান্য গতবারের তুলনায় এবার একটু বেশি রয়েছে। কারণ আপনি জানেন যে এবছরও হয়তো রাজনৈতিক পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে, কিংবা তবে কিছু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা সারা দেশব্যাপী হচ্ছে। তো সেই দিক থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে র্যাব এবং পুলিশ কিন্তু সবসময় অতি সতর্কতা অবস্থান করছে এবং তারা বলছেন যে যারা দর্শনার্থী রয়েছে তারা নির্বিঘ্নে মেলায় আসতে পারবেন এবং পণ্য কেনাকাটা করতে পারবেন। তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার তৃতীয় দিনে এই ছিল মেলার পরিস্থিতি। দর্শক, 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার তৃতীয় দিনের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। যাচ্ছি পরের প্রসঙ্গে। দেশের প্রচলিত মোবাইল ফোন ব্যাংকিং ব্যবস্থায় মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়নের ঝুঁকি রয়েছে বলে মনে করেন বিশিষ্ট ব্যাংকাররা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ব্যাংক অফিসার্স আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, রেমিট্যান্স নির্ভর না থেকে মোবাইল ব্যাংকিংকে একটি পূর্ণাঙ্গ ব্যাংকিং কাঠামোতে নিয়ে আসা উচিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংক কর্মকর্তাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা ব্যাংকিং ব্যবস্থার নানা ত্রুটি তুলে ধরেন। এ সময় অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে ব্যাংকারদের ক্ষমতায়ন করার তাগিদ দেন বক্তারা। প্রতিটি ব্যাংকের নিজস্ব প্রশাসনকে ক্ষমতায়নের মাধ্যমেই আর্থিক খাতে দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন বক্তারা। এ সময় অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আধুনিক ব্যাংকিং সিস্টেম চালু করার লক্ষ্যে সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশে শুধু রিমিটেন্স নির্ভর মোবাইল ফোন ইউটিলাইজেশন হচ্ছে, এটা আমাদের জন্য কোনো শুভ লক্ষণ নয়। এইটাতে যে সেফটি নেট বা মানি লন্ডারিং বা টেরোরিজম ফাইন্যান্সিং এইগুলাকে বন্ধ করা কঠিন। উই নিড রিফর্মস, অনেক সংস্কারের আমাদের প্রয়োজন। বাস্তব জগতে আমাদের অনেক কিছু মোকাবিলা করতে হয় এবং আমাদেরকে অ্যাডজাস্ট করে করে আপোষ করে করে এগোতে হয়। এরই ডেমোক্রেটিক গভর্নমেন্ট আপোষ ছাড়া বাঁচতে পারে না। সুতরাং আমরা হোঁচট খাবো, আমাদের দেখতে স্রোতগতি মনে হবে, কিন্তু আমাদের দৃষ্টি পরিষ্কার আছে। বাণিজ্য মেলার দ্বিতীয় দিনে মাহিন্দ্রা প্যাভিলিয়নে নতুন বাইক উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে মাহিন্দ্রা মোজো বাইক উদ্বোধন করেন আফতাব অটোমোবাইলসের পক্ষে অমিত ভট্টাচার্য। এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে নতুন বাইক প্রদর্শন করে প্রতিষ্ঠানটির পক্ষে বলা হয়েছে, বাংলাদেশের বাজারে এই বাইক আপাতত পাওয়া যাবে না, তবে প্রতিষ্ঠানটির দক্ষতা দেখাতে পুরো বাণিজ্য মেলায় এই বাইক প্রদর্শিত হবে। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। 2015 সালে প্রায় 100 কোটি ব্যারেল জ্বালানি তেল রফতানি করেছে ইরাক। দেশটির তেল মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে। আর এই তেল বিক্রি হয়েছে গড়ে $44.74 দরে। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও বিশ্বের পঞ্চম বৃহত্তম তেল উত্তোলক দেশ ইরাক উৎপাদন বাড়ানোর দিকে সর্বোচ্চ নজর দিয়েছে। কারণ তেলের দাম কমায় দেশটির আয় কমে গেছে, তাই আয় ব্যয়ের ভারসাম্য রাখতে বেশি তেল উত্তোলন ও রফতানি করছে ইরাক। এদিকে 2018 সালের পর থেকে ইরাকের তেলের মজুদ কমে যাবে বলে সম্প্রতি এক পূর্বাভাস দিয়েছে মর্গান স্ট্যানলি। এয়ারবাস গ্রুপের কাছ থেকে 3টি A380 মডেলের জাম্বো বিমান কিনে নিচ্ছে জাপানের সবচেয়ে বড় এয়ারলাইন্স অল নিপ্পন এয়ারলাইন্স ANA হোল্ডিংস। সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুটি প্রতিষ্ঠানের মধ্যে। 525 সিটের এই বিমানগুলো কিনতে খরচ পড়ছে $42.80 লাখ। 2018 সালে এই বিমানগুলো সরবরাহ করবে এয়ারবাস। টোকিও থেকে হাওয়াই রুটে এই প্লেনগুলো যাত্রা করবে। যাত্রীবাহী বড় বিমানের জনপ্রিয়তা কমে যাওয়ায় বেশ কিছুদিন ধরেই বেশ বিপাকে রয়েছে ইউরোপের সবচেয়ে বড় বিমান নির্মাতা এয়ারবাস। নতুন এই চুক্তি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কৌশলের একটি অংশ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। 2016 সালে বিনিয়োগকারী এবং ক্রেতা বিক্রেতাদের আস্থা ধরে রাখায় চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার মূল লক্ষ্য। আলিবাবার প্রধান নির্বাহী জ্যাক মা সম্প্রতি এমন পরিকল্পনার কথা জানিয়েছেন। কোম্পানিটির মোট আয়ের 80% আসে অভ্যন্তরীণ বাজার থেকে, কিন্তু চীনের মন্থর গতির অর্থনীতির কারণে নতুন ব্যবসায়িক কৌশল
প্রণয়ন করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। তাই নিজ দেশের উপর নির্ভরশীলতা কমিয়ে আনার পরিকল্পনা করছে তারা। গেল বছর বিভিন্ন সময়ে চীন ও যুক্তরাষ্ট্রে নানা সমালোচনা ও নিষেধাজ্ঞার কারণে $5,000 কোটি ক্ষতির মুখে পড়তে হয়েছে আলিবাবাকে। শুধুমাত্র কর্মী নয়, পরামর্শক হিসেবেও কাজ করছে এ যুগের রোবটরা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন বিনিয়োগকারীরাও। তবে এই রোবট কিন্তু দেখতে মানুষের আদলে নয়, এটি আসলে একটি মেশিন যা যুক্ত থাকে কম্পিউটারের সঙ্গে। কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন কি করবেন না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগার দিন শেষ। রোবট উপদেষ্টার সহায়তায় এখন আপনি সহজেই সেই সিদ্ধান্ত নিতে পারবেন। এই মেশিন আপনাকে বাতলে দেবে যে কোনো অর্থনৈতিক সমস্যা সহজে সমাধানের উপায়। ব্রিটেনের 50 লাখ বিনিয়োগকারী বর্তমানে এই যন্ত্রের সহায়তায় পুঁজিবাজারে বিনিয়োগ করছেন এবং ভবিষ্যৎ লাভ ক্ষতির আনুমানিক হিসেব করছেন। ডিলয়েট নামের একটি কোম্পানি এই অভিনব রোবট মেশিনের প্রণেতা। অ্যালগরিদম ব্যবহার করে ঝুঁকির পরিমাণ ও তারল্য বিবেচনা করে পরামর্শ দেয় এই রোবট। কোনো মানুষের সহায়তা ছাড়া এটি আপনাকে বিনিয়োগে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ইউরোপের মধ্যে ব্রিটেন ছাড়াও ইতালি, নেদারল্যান্ডস এবং স্পেনেও আমরা কাজ করেছি। এছাড়া যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় এ ধরনের পরামর্শক নিয়োগের হার বাড়ছে। প্রায় নিখুঁত সিদ্ধান্ত নিলেও এটি বেশ ব্যয়বহুল। যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে ধীরে ধীরে এ ব্যয় কমে প্রতি লেনদেনে 100 পাউন্ডে দাঁড়াবে। তবে রোবটের উপর নির্ভর করে আর্থিক খাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দিন দিন এ ব্যবসার প্রসার ঘটছে, কিন্তু এটি তহবিল ব্যবস্থাপনা এবং আর্থিক পরামর্শক শিল্পের সক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলেছে। কারণ রোবট মানুষকে পরামর্শ দিলেও তাদের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। তারা যে কোনো সময় ভুল সিদ্ধান্ত নিয়ে আপনাকে বিপাকে ফেলে দিতে পারে। এ বিষয়ে আরো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। এদিকে ডিলয়েট কোম্পানি মনে করছে শিগগিরই ব্যাংক কিংবা বীমা কোম্পানিগুলো রোবট পরামর্শকের সাহায্যে তাদের কার্যক্রম চালাবে। তাই 2016 সালের অন্যতম আলোচিত বিষয় হতে যাচ্ছে এটি, এমনটাই মত নির্মাতা প্রতিষ্ঠানটির। নাজিয়া শাকুর, সময় সংবাদ। দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। দর্শক, দেখতে পাচ্ছি আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসসিএক্স অর্থাৎ ডিএসসির প্রধান সূচকের অবস্থান 9 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4639 পয়েন্ট। অন্যদিকে ডিএসসিএস অর্থাৎ সূর্য সূচকের অবস্থান দেখতে পাচ্ছি 4 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1111 পয়েন্টে। অন্যদিকে ডিএসসি 30 অর্থাৎ বাছাই সূচকের অবস্থান 7 পয়েন্টের কিছু বেশি বেড়ে দাঁড়িয়েছে 1758 পয়েন্ট। অন্যদিকে এখনো পর্যন্ত ডিএসসিতে লেনদেন হচ্ছে দেখতে পাচ্ছি 93 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি দাম বেড়েছে 135টির, কমেছে 79টির এবং অপরিবর্তিত রয়েছে 42টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। দর্শক, আমরা চলে আসছি এখন টপ 20 শেয়ারে। দেখে নেব তালিকার প্রথম অবস্থানে রয়েছে এমআরএল ডয়েল, যার সবশেষ লেনদেন মূল্য 66 টাকা 48 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 67 টাকা 10 পয়সা, সর্বনিম্ন লেনদেন মূল্য 65 টাকা। অন্যদিকে বেক্সিমকো রয়েছে টপ 20 শেয়ারের দ্বিতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 29 টাকা 90 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 30 টাকা 20 পয়সা, সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 29 টাকা 40 পয়সা। কেডিএস এক্সেসরিজ লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের তৃতীয় অবস্থানে দর্শক, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 86 টাকা 60 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 86 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 85 টাকা 60 পয়সা। সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের চতুর্থ অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 7 টাকা 90 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 61 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 7 টাকা 60 পয়সা। বিএসআরএম লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের পঞ্চম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 133 টাকা 60 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 133 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 131 টাকা 60 পয়সা। বেক্সিমকো ফার্মা রয়েছে টপ 20 শেয়ারের ষষ্ঠ অবস্থানে দেখতে পাচ্ছি, যার সবশেষ লেনদেন মূল্য 84 টাকা 80 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 85 টাকা 70 পয়সা। অন্যদিকে সর্বনিম্ন লেনদেন মূল্য এখনো পর্যন্ত 84 টাকা 20 পয়সা। কাশেম ড্রাইসেল রয়েছে টপ 20 শেয়ারের সপ্তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 128 টাকা 70 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 129 টাকা 80 পয়সা, সর্বনিম্ন লেনদেন মূল্য 126 টাকা 20 পয়সা। মিরাকল রয়েছে টপ 20 শেয়ারের দেখতে পাচ্ছি অষ্টম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 27 টাকা 40 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য
27 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 25 টাকা 90 পয়সা। অন্যদিকে এসিআই রয়েছে টপ 20 শেয়ারের নবম অবস্থানে দেখতে পাচ্ছি, যার সবশেষ লেনদেন মূল্য 575 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 575 টাকা 40 পয়সা, সর্বনিম্ন লেনদেন মূল্য এখনো পর্যন্ত 561 টাকা 90 পয়সা। অন্যদিকে দেখতে পাচ্ছি টপ 20 শেয়ারের দশম অবস্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড, যার সবশেষ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 38 টাকা 30 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 38 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 37 টাকা 70 পয়সা। দর্শক, এই ছিল আমার কাছে শেয়ার বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। দর্শক, দুঃখিত, প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে।